প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে আন্দোলন, সংগ্রাম, ক্ষমতা, বিরোধিতা ও দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা বাঁক সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার জীবন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ১৯৪৬ সালের ১৫ই আগস্ট দিনাজপুরের ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্ম নেন। তার ডাকনাম ছিল পুতুল। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ চুকিয়ে ভর্তি হন সুরেন্দ্রনাথ কলেজে। ১৯৬০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হলে তিনি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পরিসরে ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হবার পর সরাসরি রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ২ জানুয়ারি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন তিনি। মাত্র ২ বছরের মধ্যে দলের চেয়ারপারসনের দায়িত্ব পান। এরপর শুরু হয় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার দীর্ঘ পথ চলা। হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে বিএনপির নেতৃত্ব দেন তিনি। ১৯৮৬ সালে নির্বাচন বর্জন সহ গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে তার ভূমিকার কারণে বারবার আটক হন খালেদা জিয়া। এই সময় তিনি পরিচিতি পান আপসহীন নেত্রী হিসেবে। ১৯৯০ সালে গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতনের পর আসে নতুন রাজনৈতিক অধ্যায়। ১৯৯১ সালে নির্বাচনে বিএনপি জয়ী হলে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। ১৯৯৬ সালে আবারও প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। তবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজনৈতিক সংকট তৈরি হলে অল্প সময়ের মধ্যে পদত্যাগ করেন তিনি। একই বছর জুনে নির্বাচনে বিএনপি বিরোধী দলে যায়। ১৯৯৯ সালে বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট গঠিত হয়। দুর্নীতি ও সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি নিয়ে ২০০১ সালে নির্বাচনে ৪ দলীয় জোট বিজয়ী হলে দ্বিতীয় পূর্ণমেয়াদে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হয় তার দ্বিতীয় পূর্ণ মেয়াদ। এরপর আসে রাজনৈতিক অস্থিরতার সময়। ২০০৭ সালে গ্রেপ্তার হন খালেদা জিয়া। দীর্ঘ আইনি ও রাজনৈতিক লড়াইয়ের মধ্য দিয়ে পরবর্তী বছরগুলো কাটে তার। ২০০৮ সালের নির্বাচনে ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই জয় পান তিনি। রাজনৈতিক জীবনে কোনো নির্বাচনে আসন না হারানোর বিরল রেকর্ডও রয়েছে তার। পরবর্তী বছরগুলোতে বিএনপির নেতৃত্বে ছিলেন খালেদা জিয়া। সরকার বিরোধী আন্দোলন, নির্বাচন ও গণতন্ত্রের দাবিতে রাজপথে সক্রিয় ছিলেন তিনি। নানা রাজনৈতিক ও আইনি সংকটের মধ্যেও দলের নেতৃত্ব ধরে রাখেন। দীর্ঘ প্রায় ৪ দশকের রাজনৈতিক জীবনে কখনো তিনি ছিলেন সরকার প্রধান, কখনো বিরোধী দলীয় নেতা, আবার কখনো রাজপথে আন্দোলনের নেতৃত্বে। তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপির দীর্ঘদিনের চেয়ারপারসন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এখন ইতিহাসের অংশ। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয় তার পথচলা। রেখে যান বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ ও বহুল আলোচিত এক অধ্যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর বেগম খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও লড়াইয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া বিএনপিকে একটি সত্যিকারের রাজনৈতিক দলে পরিণত করেছিলেন। আর স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, যখনই দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, রুখে দাঁড়িয়েছেন বেগম খালেদা জিয়া। সাদিয়া হক মৌয়ের রিপোর্ট। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় দোয়া মাহফিল। অনুষ্ঠানে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নেতৃত্ব ও সংগ্রামের মধ্য দিয়ে বারবার দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছেন খালেদা জিয়া। বিএনপিকে আমরা সত্যিকার অর্থেই এমন একটা গণতান্ত্রিক দলে পরিণত করতে চাই যে সত্যিকার অর্থেই বাংলাদেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে, দলকে শক্তিশালী করবে এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষের সামগ্রিক অধিকার যখনই হরণ হয়েছে, তখনই রুখে দাঁড়িয়েছেন খালেদা জিয়া। যখনই এই হরণের মুখে দেশের সামগ্রিক অধিকার হরণ হয়েছে, তখনই তিনি রুখে দাঁড়িয়েছেন। অমিত বিক্রমে তিনি দাঁড়িয়েছেন জনগণের কাতারে, জনগণের সম্মুখ। এদিকে রাজধানীর প্রেস ক্লাবে পৃথক আলোচনা ও দোয়া মাহফিলে খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। দেশটার সমৃদ্ধির জন্য বারবার দেশটার নেতৃত্ব দিয়েছেন। মৃত্যুর পর বাংলাদেশ এই ম্যাডাম খালেদা জিয়াকে স্মরণ করেছেন ইতিহাস করে,
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সন্তানদের থেকেও দেশের মাটি ও জনগণকে বেশি ভালোবাসতেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস যদি কেউ রচনা করতে চায় তাহলে বেগম খালেদা জিয়ার ত্যাগ এবং অবদানকে বাদ দিয়ে কেউ এই দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা করতে পারবে না। বেগম খালেদা জিয়ার মাতৃত্বটা শুধু তার সন্তানদের জন্য ছিল না, তার নেতাকর্মীদের জন্য এবং এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটির জন্য তার সেই মাতৃত্ব ছিল। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। ফ্যাসিবাদে লুটপাট থেকে শিক্ষকদের কল্যাণ তহবিলও রেহাই পায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। এ সময় ভোগান্তি ছাড়াই ভবিষ্যতে অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ অনলাইনের মাধ্যমে যথাসময়ে শিক্ষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। ইউসুফ আলী রিপোর্ট। অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। আমরা আজকে যে যাত্রা শুরু করলাম, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মধ্যস্বত্বভোগীরা যাতে কোনো সুবিধা নিতে না পারে তাই অনলাইনের মাধ্যমে শিক্ষকদের অবসরকালীন সুবিধার টাকা অ্যাকাউন্টে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চাকরি জীবন শেষে অবসরে গিয়ে এই টাকা উত্তোলন করতে শিক্ষক শিক্ষিকাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে। আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোন রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। এই দুটো তহবিলে জমানো টাকার একটি উল্লেখযোগ্য অংশ প্রাপ্তির মধ্যে দিয়ে 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকার জীবনে কিছুটা হলেও অনিশ্চয়তার অবসান হবে। তিনি বলেন, শিক্ষকদের সুবিধা দিতে বর্তমান সরকার আন্তরিক হওয়ায় বিগত 4 বছর বন্ধ থাকা এ ভাতা আবার দেয়া শুরু করেছে। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না। প্রধানমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার জাল ইন্ডেক্স তৈরি করে প্রযুক্তিগত অবকাঠামো ধ্বংস ও দেউলিয়াত্বের যে ষড়যন্ত্র করেছিল তা থেকে শিক্ষকরা রক্ষা পাবে। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী এই দুই সরকারের অব্যবস্থাপনা এবং অবহেলার কারণেই বর্তমানে গ্যাস এবং বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংকট উত্তরণে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে রাজধানীতে অসহায়দের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একটি দল মানুষকে বিভ্রান্ত করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, রাজপথে বিশৃঙ্খলা না করে সংসদে পরিকল্পনা পেশ করতে যা সমাধানযোগ্য হলে সরকার গ্রহণ করবে। মাহবুব সৈকতের রিপোর্ট। রাজধানীর বনানী টিএনটি মাঠ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া অনুষ্ঠানে অংশ নেন তারই জ্যেষ্ঠ পুত্র বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ আসনের দুস্থ এবং অসহায় মানুষের সহায়তায় প্রত্যেককে ১ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এর আগে বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে জানিয়ে সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিতেরও কথা জানান সরকার প্রধান। সেই স্বৈরাচার সময় আমরা দেখেছি বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, এই দেশকে বিধ্বস্ত করে রেখে গিয়েছিল ফ্যাসিবাদ।
এই দেশকে অর্থনীতিকে শুরু করে প্রত্যেকটি ব্যবস্থাকে ফোকলা করে রেখে গিয়েছে এই ফ্যাসিবাদ। ন্যায্য হিস্যা বঞ্চিত করে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশকে যে পানির সংকটে ফেলেছে তা থেকে উত্তরণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। আমরা দেখেছি কিভাবে পার্শ্ববর্তী একটি দেশ থেকে কিভাবে নদীগুলোর উপরে বাঁধ তৈরি করে তারা পানির সংকটে তৈরি করেছে বাংলাদেশের জন্য। সেটি মানুষের ব্যবহারের জন্য যেরকম পানির সমস্যা, কৃষির জন্য সেই একই রকম পানির সমস্যা। আমরা সরকার গঠন করার পরে প্রথম মাসের ভিতরেই আমরা যেমন ফ্যামিলি কার্ড করেছিলাম, একইভাবে আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। বিগত দুটি সরকারের কারণেই চলমান গ্যাস এবং বিদ্যুৎ সংকট জানিয়ে জনগণকে ধৈর্য ধরে সরকারের নেওয়া পদক্ষেপে সহায়তা করতে অনুরোধ করেন সরকার প্রধান। তবে এর জন্য অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, দেশবাসীকে ধৈর্য ধারণ করতে হবে। কারণ ইনশাআল্লাহ আগামী যে সংসদ 27 তারিখে শুরু হবে, এই সংসদে আমরা সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব সেই পরিকল্পনা। সরকারের বিরুদ্ধে বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচিরও সমালোচনা করেন বিএনপির চেয়ারম্যান। বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, কাজেই সেই সব বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হটকারিতার রাজনীতি বাদ দেন। দেশের সমস্যা সমাধানে যৌক্তিক প্রস্তাবনা দিলে তা সরকার গ্রহণ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তাদের প্রতি আমি চ্যালেঞ্জ করে দিলাম, যেই বিদ্যুতের সমস্যা রয়েছে, যেই গ্যাসের সমস্যা রয়েছে, সেইটি সমাধানের জন্য তারা যদি সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে, যে পরিকল্পনা আগামী 3 মাসের মধ্যে, 3 মাস আরো 3 মাস আমি তাদেরকে দিলাম, যদি 6 মাসের মধ্যে তারা সমস্যার সমাধান করতে পারে, তাহলে তাদের প্রত্যেকটি পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব। আর যদি তারা শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্য, দেশকে বিভ্রান্ত করার জন্য এইসব কথা তারা বলে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। মা খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে দেশ গড়তে সবার সহযোগিতাও চান তারেক রহমান। যে পথ, দেশ গঠনের যে পথ আমাদেরকে শহীদ জিয়া দেখে গিয়েছেন, যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই। দেশ মাটি আর মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া, আমৃত্যু যিনি স্বাধীনতার সার্বভৌমত্ব আর গণতন্ত্রের প্রশ্নে ছিলেন আপোষহীন, সেই নেত্রীর আজ জন্মদিন। তারই সুযোগ্য পুত্র সরকার প্রধান তারেক রহমান কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে পালন করলেন এই দিনটি, দেখিয়ে দিলেন কিভাবে কল্যাণমূলক দেশ গড়তে হবে। তার দেখানো পথে নেতাকর্মীরা এগিয়ে চলবে এবং দেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা হচ্ছে আজকের দিনে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটিতে 4 নেতাকে নতুন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। নতুন মনোনীত নেতারা হলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। শনিবার বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উল্লিখিত নেতাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন মনোনীত নেতারা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে সুচিন্তিত পরামর্শ দেবেন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা এবং অংশীদারিত্বের ভিত্তিতে সমৃদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে ভারতের 80তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দুই দেশের অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। হাইকমিশনার বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও অভিন্ন আকাঙ্ক্ষাই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি। As we celebrate our independence, it is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect and partnership continues to flourish.
জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, গণ অভ্যুত্থানের আন্দোলনের শহীদদের রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএনপি সরকার। দেশের সব গণতান্ত্রিক ধারায় এগিয়ে যাচ্ছে, কিন্তু একটি মহল নানাভাবে দেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, সংবিধান নতুন করে লেখার কোনো সুযোগ নেই, তবে সংবিধান সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য সকলের কাছে মতামত আহ্বান করা হয়েছে। সকল সমস্যা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ইনশাআল্লাহ বাংলাদেশ যদি 5 বছর গভর্নমেন্টে আমরা থাকি ঠিকমতো এবং সবাই যদি সহযোগিতা আপনারা করেন, তাহলে বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ জাদুঘরে নিয়ে যাবো আমরা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে 3 লাখের বেশি মানুষকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কথা জানিয়েছে দেশটির সামরিক জান্তা। তবে শর্ত, রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল হতে হবে। 2017 সালের ভয়াবহ সেনা অভিযানের পর প্রায় 9 বছর পেরিয়ে গেলেও বাস্তবে প্রত্যাবাসন শুরু হয়নি, বরং রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মি সংঘাত নতুন করে তৈরি করেছে অনিশ্চয়তা। আরও জানাচ্ছেন জুবাইর রহমান। 2017 সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর শুরু হয় ভয়াবহ সামরিক অভিযান। হত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগের মুখে প্রাণ বাঁচাতে মাত্র কয়েক মাসেই 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর কেটে গেছে প্রায় 1 দশক। কক্সবাজারের শরণার্থী শিবিরে এখনও বসবাস করছে 10 লাখের বেশি রোহিঙ্গা। এবার মিয়ানমারের সামরিক জান্তা বলছে, বাংলাদেশ থেকে পাঠানো তালিকা যাচাই করে 3,08,797 জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। রাখাইনের পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তারা। বাংলাদেশ থেকে পাঠানো 8,28,824 জনের তথ্যের মধ্যে 4,26,545 জনের তথ্য যাচাই করেছে মিয়ানমার। তবে 1,13,000-এর বেশি মানুষের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটি। মিয়ানমারের দাবি, 2017 সালে রোহিঙ্গাদের একটি সশস্ত্র গোষ্ঠীর হামলার পর সেনা অভিযান শুরু হয়েছিল। যদিও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে এ অভিযানের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 2018 সালে 2 বছরের মধ্যে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটির অভ্যন্তরীণ সংঘাত আরও তীব্র হয়। 2023 সাল থেকে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির লড়াই নতুন মাত্রা পায়। বর্তমানে রাখাইনের বড় একটি অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ফলে মিয়ানমারের ঘোষণায় প্রত্যাবাসনের নতুন আশার কথা শোনা গেলেও নিরাপত্তা, নাগরিকত্ব ও অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন কতটা সম্ভব সেটি এখন বড় প্রশ্ন। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালের ভবন 2 এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যেন যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেল সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে। আজ এই হাসপাতালটির আরেকটি নতুন ভবন উদ্বোধন হলো। 2006 সালের 23 অক্টোবর এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। সময়ের প্রয়োজনে আরো আধুনিক সুযোগ সুবিধা নিয়ে আজ এই হাসপাতালের আকার আয়তনে আরো বড় রূপ ধারণ করলো। একই সঙ্গে আমাদের এটিকে অবশ্যই মনে রাখতে হবে, চিকিৎসা সেবা এবং চিকিৎসা পরিবেশ নির্ভীক করতে সকল দায় দায়িত্ব চিকিৎসকের একক নয়, বরং আমি মনে করি চিকিৎসক, রোগী এবং রোগীর উদ্বিগ্ন স্বজন, এই 3টি পক্ষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান এবং সহানুভূতির সম্পর্ক বজায় থাকা অত্যন্ত জরুরি। এই 3-এর মধ্যে পারস্পরিক আস্থা এবং সম্মানের পরিবর্তে চিকিৎসকরা যদি নিরাপত্তাহীনতা অনুভব করেন,
কিংবা রোগী এবং রোগীর স্বজনরা যদি চিকিৎসকদের উপরে বিশ্বাস এবং মর্যাদা সম্পর্ক অনুভব না করেন, তাহলে আমরা যতই হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন করি, চিকিৎসার জন্য বিদেশ বিমুখতা বন্ধ করা যাবে না। রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জেলাটিতে এটি তাঁর প্রথম সফর। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, মাছের পোনা অবমুক্ত, ফ্যামিলি কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী ভাতা প্রদান সহ দিনভর বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে প্রশাসনিক প্রস্তুতির পাশাপাশি নেতাকর্মীদের মধ্যেও তৈরি হয়েছে উৎসবের আমেজ। প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন পলাশের রিপোর্ট, জানাচ্ছেন হাফিজা খানম জুথি। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার কিশোরগঞ্জে আসছেন তারেক রহমান। তাকে ঘিরে এরই মধ্যে উৎসবের আবহ জেলা শহর থেকে উপজেলা পর্যায়েও। রোববার সকালে সড়কপথে কিশোরগঞ্জে পৌঁছানোর পর শুরু হবে প্রধানমন্ত্রীর দিনব্যাপী কর্মসূচি। সকাল 11:30টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাটে ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। দুপুর 12:30টায় কটিয়াদি উপজেলার আচমিতা এলাকায় হার্ব হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। দুপুর 1টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। 5ই আগস্ট পরিবর্তনের পর তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে ওনাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর উনি প্রথম কিশোরগঞ্জে আসছেন। অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আগ্রহের সহিত তার আগমনের জন্য অপেক্ষা করছি। দুপুর 2:30টায় কিশোরগঞ্জ সদর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে উন্নয়ন কাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিকেল 4টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন ভাতা এবং ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উনি যে দিক নির্দেশনা দিবেন দলের প্রধান হয়ে আমরা সেভাবেই কাজ করব। ইনশাআল্লাহ আমরা খুবই আনন্দিত। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে বাংলাদেশ এগিয়ে যাবে, সবার আগে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি। বিভিন্ন কর্মসূচির ভেন্যু পরিদর্শন করে প্রস্তুতি তদারক করেছেন সংশ্লিষ্ট মন্ত্রী ও জনপ্রতিনিধিরা। আমরা যে প্রস্তুতি নিচ্ছি, আমার কাছে মনে হয় কিশোরগঞ্জের ইতিহাসে সবচেয়ে রেকর্ড ব্রেক করা মানুষের সমাবেশ হবে। রাস্তাঘাটের যে বিপর্যস্ত অবস্থা, বেহাল অবস্থা, সেই জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে কিশোরগঞ্জ প্রজেক্টের একটি প্রকল্প হয়েছে। এই প্রকল্পে 2000 থেকে 2500 কোটি টাকা বরাদ্দ হবে। আজকে উনি প্রধানমন্ত্রী হিসেবে আসতেছেন, এটা আমাদের জন্য একটা নতুন বিষয় এবং খুবই আনন্দের এবং গর্বের। তো আমি বিশ্বাস করি কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষ, শুধু আমরা নই, সকলে অধিক আগ্রহ অপেক্ষা করছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য। জাতীয় পর্যায়ে 3টি কর্মসূচি এবার প্রথমবারের মতো কিশোরগঞ্জ থেকে উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাফিজা খানম জুথি, মাই টিভি। রাজধানীর বিমানবন্দর এলাকায় ফিলিং স্টেশন থেকে 1,75,75,000 টাকার ডাকাতির ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুণ্ঠিত 12 লাখ টাকা, 4টি পিস্তল, 6টি ম্যাগাজিন, ওয়াকিটকি, র্যাবের ভুয়া পরিচয়পত্র সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায় চক্রটি। শবনম অবনীর রিপোর্ট। ব্যস্ত বিমানবন্দর সড়ক, দিনের আলোতেই ডিএল ফিলিং স্টেশনের বিপুল টাকা লুট, পরিমাণ 1,21,75,000 টাকা। শুরু থেকেই ঘটনাটি নিয়েছিল নানা প্রশ্ন। কিভাবে এত বড় অঙ্কের টাকা বহন করার তথ্য পেল ডাকাতরা? কারা দিয়েছিল সেই তথ্য? আর এতটা নিখুঁতভাবে অপারেশন চালানোর পেছনে ছিল কারা? তদন্তে নেমে একের পর এক সূত্রের সন্ধান পায় ডিবি। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 5 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত 12 লাখ টাকা। সঙ্গে মিলেছে 4টি পিস্তল, 6টি ম্যাগাজিন, গুলি, ওয়াকিটকি, মোটরসাইকেল এবং র্যাবের ভুয়া পরিচয়পত্র ও পোশাক সহ নানা সরঞ্জাম। গোয়েন্দা তথ্য অনুসন্ধানের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে সে ঘটনার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে এবং তার তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ির কাজলাপাড় এলাকা থেকে মিন্টু রাহিকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের কাছে এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, কেন ডাকাতদের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়পত্র ও পোশাক? এসব ব্যবহার করে কি তারা আগে থেকেই টার্গেট করা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করত? তার নামে মোট 13টি মামলা রয়েছে। সে একজন পেশাদার ক্রিমিনাল এবং ঢাকা শহরে এর আগেও পূর্বেও সে একই কায়দায় মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এভাবে ছিনতাই করেছে। ডিবির দাবি এটি কোনো তাৎক্ষণিক অপরাধ নয়, দীর্ঘ পরিকল্পনার পরই ঘটানো হয়েছে ডাকাতি। এমনকি এর আগেও একই চক্র বড় ধরনের ডাকাতির ঘটনায় জড়িত ছিল। ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় 6-7 জন আছে এবং আরও কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। এই বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে 2 সিটি কর্পোরেশন। দক্ষিণ সিটিতে চুরি রোধে বসানো হচ্ছে রিসেল ভ্যালুহেন ফাইবার রেজিনের ডাস্টবিন। মিন্টু রোড সহ বিভিন্ন এলাকায় পাইলট প্রকল্প হিসেবে 300টি বিন বসানো হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা 3000 ছাড়াবে। অন্যদিকে উত্তর সিটিতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন 2 সিটির প্রশাসক। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। রাজধানীকে পরিচ্ছন্ন রাখতে আবারও ডাস্টবিন বসাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এবার আর ধাতব নয়, ব্যবহার করা হচ্ছে ফাইবার রেজিন। আর এর ফলে পুনর্বিক্রি করার সুযোগ না থাকায় এসব ডাস্টবিন চুরি বা ভেঙে ফেলার থাকছে না কোনো ঝুঁকি। নগরীর মিন্টু রোড সহ বিভিন্ন এলাকায় বর্তমানে থাকা এসব ডাস্টবিন পর্যাপ্ত নয়, তাই পাইলট প্রকল্প হিসাবে বসানো হচ্ছে আপাতত 300টি বিন। নগরবাসী সচেতন হলে বায়ু দূষণ ও পরিবেশ দূষণ বহুল অংশে কমে আসবে বলে মনে করেন ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এই সপ্তাহ থেকে আমরা মোবাইল কোড পাঠাবো, সেই সমস্ত মার্কেট এবং ব্যবসায়ীদেরকে ফাইন করা হবে। পরবর্তী পর্যায়ে কিছু কিছু জায়গায় হোটেল আছে, তারা রাস্তার উপরে হোটেল করে, তাদের কোনো ডাস্টবিন নাই, ময়লা আবর্জনা ফেলার কিছু নাই, পানি ব্যবহার করার কিছু নাই, তারা ইভেন হাতটাও ধোয় রাস্তার মধ্যে। তাদের হোটেল যদি মান সম্পন্ন না হয় এবং সকল ব্যবস্থা না থাকে, তাহলে সেই সমস্ত হোটেলও আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। এদিকে ঢাকাকে ক্লিন অ্যান্ড গ্রিন সিটি করার জোরালো উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও। আর তাই রাজধানীর মিরপুরে আয়োজন করা হয় এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন। এ সময় নগরকে পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নগরবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানান উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান। এই নগর যাতে আগামী প্রজন্মের জন্য আমরা অন্ততপক্ষে কিছু একটা দিয়ে যেতে পারি, আজকে এই কর্মসূচিকে নিয়ে আমরা এগিয়ে যাব। আমরা একটা স্লোগানও দিয়েছি, শনিবারের অঙ্গীকার, বাসা বাড়ি করি পরিষ্কার। আমরা 24 ঘন্টা সময় নেই, কিন্তু 8 ঘন্টা 7 ঘন্টা দ্রুত 4-5 ঘন্টার মধ্যে সেই ময়লার স্তূপগুলো আমরা ইতিমধ্যে পরিষ্কার করে ফেলেছি এবং এই কাজ চলমান আছে, এইটা আমরা চলমান রাখবো। রাজধানীকে বাসযোগ্য করতে ঢাকার 2 সিটি কর্পোরেশন একের পর এক যে অবকাঠামোগত পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে তা রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মাদারীপুরে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই মাদ্রাসার 4 জন শিশু শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ও র্যাব ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার গোপালপুর এলাকায় মৃত মফিজ সরকারের বাড়িতে কয়েকটি কক্ষ ভাড়া করে মাদ্রাসা পরিচালনা করত হাফিজুল ইসলাম। মাদ্রাসার পাশে বাড়ির মালিকের ঘরের সামনে বৈঠকখানায় গতকাল থেকে পড়ে থাকা একটি ককটেল খেলনা মনে করে খেলছিল শিশু শিক্ষার্থীরা। খেলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হয় শিক্ষার্থীরা। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।